আমার প্রথম ভিডিও এটা, আর প্রথম ভিডিও ইউটিউবের প্রথম কেমিস্ট্রির ভিডিও। আর মেনলি এটা ফোকাস করবে জেই নিটের স্টুডেন্টদের আর 11-12 স্টুডেন্টদের। আর বেশি আমি বলবো বাংলায় কিন্তু লিখবো ইংলিশে। আর প্রথম টপিকটা হবে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। ওকে, লেকচার 1। আর এটা ইন্ট্রোডাকশন টাইপেরই ভিডিও হবে, তারপরে বাকিটা আস্তে আস্তে পরের ভিডিওতে বাকি টপিকগুলো কভার হবে। প্রথমে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি কভার করবো। এবার কোঅর্ডিনেশন কেমিস্ট্রির টপিকটা, আমি যদি টপিকটার কথা বলি, এই টপিকটায় মেনলি আমি এটা চেষ্টা করবো 5টা ভিডিওর মধ্যে কভার করে দেওয়ার, এটার সঙ্গে আরো 4টে। এবার এটা হলো প্রথম ভিডিও, এখানে ইন্ট্রোডাকশনই মেনলি কভার হবে। এবার ইন্ট্রোডাকশন যেটা আমি আজকে বলবো, সেটা বলার আগে আমি একটা কথা বলে দিই যে কোঅর্ডিনেশন ইনঅর্গানিক কেমিস্ট্রিতে মেনলি কম্পাউন্ড 2 টাইপের হয়। ওকে, আমি ইনঅর্গানিক কেমিস্ট্রির যে কম্পাউন্ডগুলো হয় সেটা মেনলি 2 টাইপের হয়। একটা হলো সিম্পল টাইপের কম্পাউন্ড, সিম্পল বা ফার্স্ট অর্ডার কম্পাউন্ড। আরেকটা হলো কমপ্লেক্স অথবা যদি আমি বলি সেকেন্ড অর্ডার কম্পাউন্ড। এবার ফার্স্ট অর্ডার কম্পাউন্ড মেনলি কারা? সিম্পল বা ফার্স্ট অর্ডার কম্পাউন্ড আর সেকেন্ড অর্ডার কম্পাউন্ড, এই 2 টাইপের কম্পাউন্ডই আছে। এবার আমি যদি ইন ডেফিনেশন বলি, সিম্পল কম্পাউন্ড বা ফার্স্ট অর্ডার কম্পাউন্ড মানে কি, যাদেরকে মানে এই যে ক্লাসিফিকেশনটা করা আছে এটা মেনলি ওয়াটারে ডিজলভ করার উপর করা আছে। যে আমি যদি ওয়াটারে ডিজলভ করি, যারা ফার্স্ট অর্ডারের কম্পাউন্ড হবে তারা আমাকে 1 টাইপের ক্যাটায়ন আয়ন দেবে, অনলি 1 টাইপের। যেমন এক্সাম্পল, আমি যদি NaCl এর কথা বলি, আমি যদি NaCl কে ওয়াটারে ডিজলভ করি, ওয়াটারে ডিজলভ করার পরে ও আমাকে Na+ অ্যাকোয়াস দেবে আর Cl- অ্যাকোয়াস দেবে। আর তুমি এখানে দেখতেই পাচ্ছ যে NaCl যখন আমি ওয়াটারে ডিজলভ করছি অনলি 1 টাইপের ক্যাটায়ন আয়ন দিচ্ছে। তখন মিডিয়াম, যে মিডিয়ামটা আছে, ওয়াটার যে মিডিয়ামটা আছে সলভেন্ট মিডিয়ামে, ক্যাটায়ন শুধু Na+ আছে, আর কোনো ক্যাটায়ন নেই, আর অ্যানায়ন শুধু Cl- আছে, আর কিছু নেই। এবার আরো এক্সাম্পল নিতে পারো, তুমি H2SO4 নিতে পারো। H2SO4 যদি তুমি জল দিয়ে ডিজলভ করো তাহলে তুমি 2H+ পাবে অ্যাকোয়াস, আর সঙ্গে SO4 2- পাবে। তো এখানেও তুমি একটা টাইপেরই ক্যাটায়ন পাচ্ছ H+, আর অ্যানায়ন একটা টাইপেরই পাচ্ছ সালফেট, আর কিছু না। তাহলে যে কম্পাউন্ড গুলো ওয়াটারে ডিজলভ করলে আমরা শুধু 1 টাইপের ক্যাটায়ন আয়ন পাই তাদেরকে বলে হলো ফার্স্ট অর্ডার কম্পাউন্ড। এবার সেকেন্ড অর্ডার কম্পাউন্ড, এটাকে এবার দুটো পার্টে ডিভাইড করে। একটা হলো ডাবল সল্ট, বাংলা মিডিয়ামদের জন্য বলেছি এটাকে দ্বিলবণ বলে। আর সেকেন্ড হলো কোঅর্ডিনেশন কম্পাউন্ড, যেটা আমাদের এই টপিক আলোচ্য বিষয়, এই টপিকে আমরা পড়বো, যেটা কোঅর্ডিনেশন বা কমপ্লেক্স কম্পাউন্ড। এবার ডাবল সল্ট আর কোঅর্ডিনেশন বা কমপ্লেক্স কম্পাউন্ড, এটাকে বাংলায় বলে জটিল যৌগ বা স্ববর্গীয় যৌগ। ওকে, আমাদের টপিক এটাই। আমি শুধু শুরুতে এইগুলো একটু বলে নিচ্ছি যে ডিফারেন্সটা কোথায়, কিন্তু মেইনলি আমাদের কভার এটাই করতে হবে। এবার ব্যাপারটা হলো যে ডাবল সল্ট কারা? সবচেয়ে পপুলার ডাবল সল্টের এক্সাম্পল যদি আমি বলি, সেটা হলো K2SO4 Al2SO4 হোল 3 24H2। এটা হলো ফিটকিরি, যেটা আমরা দাড়ি কাটা বা ওই সময় ইউজ করি। এটাকে পটাশ অ্যালাম বলে। এটা হলো পটাশ অ্যালাম। ওকে, এই যে পটাশ অ্যালাম যেটা, এটা হলো ফিটকিরির ফর্মুলা K2SO4 Al2SO4 হোল 3 24H2। এই কম্পাউন্ডটাকে যদি তুমি ওয়াটারে ডিজলভ করো, এটা আমি ডাবল সল্টের কথা বলছি, যদি একে তুমি ওয়াটারে ডিজলভ করো তাহলে তুমি ক্যাটায়ন কি কি পাচ্ছ দেখো। K2SO4 জলে ডিজলভ হয়ে দেবে 2 K+, সালফেট টাইম পরে বলছি, অ্যালুমিনিয়াম সালফেট ওয়াটারে ডিজলভ হয়ে যাবে 2 অ্যালুমিনিয়াম 3+, আর এখান থেকে 3টে সালফেট আসবে, এখান থেকে 2 সালফেট আসবে, একটা সালফেট আসবে, টোটাল আসবে 4টে সালফেট। আর সঙ্গে যেটা 24টা ওয়াটার মলিকুল আছে, ওটা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন ছিল, ওটা ক্রিস্টাল হয়েছিল এই পুরো কম্পাউন্ডটাতে, ওটা অ্যাজ এ ওয়াটার, নর্মাল ওয়াটার হয়ে ওয়াটার মিডিয়ামে বেরিয়ে যাবে। তাহলে ডাবল সল্টও কি এটা? এবার তবে এই দুটোর ডিফারেন্স দেখো, এটা আমি কোঅর্ডিনেশনটা পরে বলছি। ফার্স্ট অর্ডার কম্পাউন্ডকে ওয়াটারে ডিজলভ করলে 100% ডিসোসিয়েট হচ্ছে। তাহলে যে কম্পাউন্ডগুলো 100% ডিসোসিয়েট হয় আর একটা টাইপের ক্যাটায়ন আয়ন বানায় তাদেরকে বলে ফার্স্ট অর্ডার কম্পাউন্ড। কিন্তু যে কম্পাউন্ডগুলো 100% ডিসোসিয়েট তো হবে, মানে যা যা ক্যাটায়ন আয়ন আছে সব তো ডিসোসিয়েট তো হবে, কিন্তু তুমি ওয়াটারে ডিজলভ করলে
সে তোমাকে মোর দেন ওয়ান টাইপ ক্যাটায়ন আয়ন দেবে। দেখো এখানে মোর দেন ওয়ান টাইপ হচ্ছে। দেখো এখানে তুমি পাচ্ছিলে শুধু NaCl কে ডিসলভ করার পর একটা টাইপের ক্যাটায়ন একটা টাইপের আয়ন। কিন্তু যখন তুমি পটাশ অ্যালুমিনামকে ওয়াটারের মধ্যে ডিসলভ করছো, দেখো তুমি দুটো টাইপের ক্যাটায়ন পেলে, K+ অ্যালুমিনিয়াম 3+। অ্যানায়নও পেয়েছো, অ্যানায়ন একটা টাইপের পেয়েছো, কিন্তু ক্যাটায়ন তো দুটো টাইপের পেয়েছো। তা যখন মোর দেন ওয়ান টাইপের ক্যাটায়ন আয়ন পাবে, সঙ্গে 100% ডিসোসিয়েটও করবে, তাকে বলে ডাবল সল্ট। এর আরেকটা এক্সাম্পল আছে, সেটা হলো মোর সল্ট। ওকে, তো মোর সল্ট মানে এটা মোর মানে MOER মোর না, এটা সায়েন্টিস্টের নাম, মোর সল্ট। তো এটার ফর্মুলা হলো FeSO4 Al2SO4 বা Al2 না, NH4 2 SO4.6H2। এটা হলো মোর সল্ট। এটা প্র্যাকটিক্যাল ল্যাবে অ্যাজ এ টাইট্রেশন ইউজ করছে। যখন তুমি আয়রন 2+ কে টাইট্রেশন করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা ডাইক্রোমেট দিয়ে অ্যাজ এ রেডক্স টাইট্রেশনে, তখন তুমি এটাকে ইউজ করতে, অ্যাজ এ মোর সল্টকে পিপেট দিয়ে টেনে তুমি ল্যাবে ইউজ করতে। এই যে কম্পাউন্ড, একেও যদি তুমি ওয়াটারে ডিসলভ করো, তাহলে তুমি দেখো কি কি পাবে। তুমি আয়রন 2+ পাবে একটা, অ্যামোনিয়াম পাবে দুটো, NH4+, আর তুমি দুটো সালফেট পাবে, আর সঙ্গে 6টা জল বেরিয়ে যাবে। ওয়াটার তো আর ভাঙবে না, ওয়াটার মিডিয়ামে ওয়াটার কি করে ভাঙবে? ওকে, এবার দেখো এখানেও তুমি দুটো টাইপের ক্যাটায়ন পাচ্ছ, আয়রন 2+, অ্যামোনিয়াম প্লাস, সালফেট অ্যানায়ন একটা টাইপের পাচ্ছ। তাহলে যারা 100% ডিসোসিয়েটও করে, পুরো ভেঙে যায়, যা যা আছে কম্পাউন্ড পুরো ডিসোসিয়েট করে যাবে। আর মোর দেন ওয়ান টাইপ ক্যাটায়ন আয়ন পাবো, তাদেরকে আমরা বলি ডাবল সল্ট। ওকে, এবার কোঅর্ডিনেশন কম্পাউন্ড কি? কোঅর্ডিনেশন কম্পাউন্ড আর ডাবল সল্টের মধ্যে ডিফারেন্স কোথায়? যেটা ডাবল সল্ট ছিল সেটা মোর দেন ওয়ান টাইপ অফ ক্যাটায়ন আয়ন দেয়, কোঅর্ডিনেশন কম্পাউন্ডও দেয়, কিন্তু ডাবল সল্ট 100% ডিসোসিয়েট করে ওয়াটার মিডিয়ামে, কিন্তু এটা কোনদিন 100% ডিসোসিয়েট করে না। এটা কোনোদিন 100% ডিসোসিয়েট করবে না, পুরো কোনোদিন কম্পাউন্ড ভাঙবে না। ওকে, এবার আমি দেখাচ্ছি এক্সাম্পল দিয়ে। সবচেয়ে পপুলার যদি আমি বলি কোঅর্ডিনেশন কম্পাউন্ডের এক্সাম্পল, সেটা হলো পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড K4FeCN6। এই আমি পরে বলবো এই থার্ড ব্র্যাকেট পার্টটার মানে কি, এটা আমি যখন কোঅর্ডিনেশন নিয়ে আমি এর থিওরিটা বলবো। তা কোঅর্ডিনেশন কম্পাউন্ডকে যদি তুমি ওয়াটারে দাও, এদের ক্যারেক্টারটা হলো যে এদের যে থার্ড ব্র্যাকেট পার্টটা, এটা কোনো জলে বেরোয় না। আর এটা একটা কথা বলে দিই, এই যে পার্টটা আছে দেখে মনে হতে পারে এটা আয়রন, সো আয়রনের ক্যারেক্টার দেখাবে, তুমি দিনের পর দিন জলে রেখে দিলে রাস্টিং হয়ে যাবে, জারণ হয়ে যাবে না। এটা এই যে থার্ড ব্র্যাকেট পার্টটা আছে, এর মধ্যে আয়রন সায়ানাইড দেখতে পাচ্ছ ঠিকই, কিন্তু এটা আর আয়রন নেই। এটা একটা নতুন কমপ্লেক্স বানিয়ে ফেলেছে FeCN6 4-, যাকে বলে ফেরোসায়ানাইড আয়ন। এর মধ্যে আয়রনের কোনো ক্যারেক্টার নেই, না সায়ানাইডের ক্যারেক্টার আছে, না এর মধ্যে আয়রনের ক্যারেক্টার আছে, না এর মধ্যে সায়ানাইডের ক্যারেক্টার আছে। এটা একটা নতুন অ্যানায়ন হয়ে গেছে, আর সঙ্গে 4টে K+ বেরিয়ে যায়। এটাকে কি করে তুমি ওয়াটারে ডিসোসিয়েট করবে? দেখো তুমি থার্ড ব্র্যাকেট পার্ট যেটা আছে ওটাকে পুরো একটা আয়ন ভাবো। আর আমরা জানি যেটা আমাদের মানে কোনো কেমিস্ট্রিতে যেটা ডান সাইডে থাকে কোনো ফর্মুলায়, সেটা অ্যানায়ন হয়, যেটা লেফট সাইডে হয় এটা ক্যাটায়ন হয়। সো এটা ডান সাইডে আছে, সো এটা বেরিয়ে গেল। আর পটাশিয়াম 4টে আছে, তাহলে 4টে K+ তৈরি হলো। আর 4টে K+ কে নিউট্রাল করার জন্য নিশ্চয়ই একটা FeCN6 4- হবে। তার মানে 4টে K+, একটা FeCN6 4- ওভারঅল 0। কিন্তু এখানে দেখো তুমি ভাবছিলে যে এখানে পটাশিয়ামও আছে, আয়রনও আছে, সায়ানাইডও আছে, সব জলে দিলে ভেঙে যাবে, ভাঙেনি। কিন্তু পটাশিয়াম বেরিয়ে এসছে, কিন্তু আয়রন আর সায়ানাইড কিন্তু পুরো ভেঙে বেরিয়ে আসেনি। আয়রন 2+, সায়ানাইড মাইনাস, কিচ্ছু বেরিয়ে আসেনি। তাহলে এটা মোর দেন ওয়ান টাইপ অফ ক্যাটায়ন আয়ন আছে কোঅর্ডিনেশনে, যেটা ডাবল সল্টেও ছিল, কিন্তু ডাবল সল্ট পুরো ভেঙে যাচ্ছিল ক্যাটায়নে, কিন্তু এটা পুরো ভাঙছে না। ওকে, এমনি শুধু এটা একমাত্র কোঅর্ডিনেশন কম্পাউন্ড না, বহুত কোঅর্ডিনেশন কম্পাউন্ডের এক্সাম্পল আছে, পুরো টপিকে তো এটাই কভার করবো। বাট আমাদের সিলেবাসে এতগুলোর কথা বললাম আমি ডিফারেন্স, কিন্তু আমাদের সিলেবাসে আমাদেরকে এটাই পড়তে হবে, কারণ টপিকটার নামই কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বা কমপ্লেক্স কেমিস্ট্রি। ওকে, আর কেন কমপ্লেক্স বলে বুঝতেই পারছো। আমরা সিম্পল কম্পাউন্ড বলতে এইসব NaCl বা এইসব চিনি, HCl, MgO, যেখানে একটা ক্যাটায়ন থেকে একটা অ্যানায়ন। এখানে দেখেই বোঝা যাচ্ছে কম্পাউন্ডটা কতটা কমপ্লেক্স, কতটা জটিল, তাই চ্যাপ্টারটার নাম কোঅর্ডিনেশন বা কমপ্লেক্স কম্পাউন্ড। এবার আমি এর ব্যাপারে যেটা আমি মেনলি বলবো সেটা হলো যে ইন্ট্রোডাকশন পার্টটা হয়ে গেল। এবার এই যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড আছে এদের ব্যাপারে আস্তে আস্তে পরিচয় দেবো। প্রথম কথা, এই কোঅর্ডিনেশন কম্পাউন্ড সম্পর্কে যে সায়েন্টিস্ট প্রথম কথা বলেছিলেন তিনি হলো ওয়ার্নার, আলফ্রেড ওয়ার্নার। ওকে, তাকে বলে ওয়ার্নারস থিওরি। ওকে, আর এর জন্য ইনি 1913 নোবেলও পেয়েছে কেমিস্ট্রিতে। ওকে, 1913 নোবেলও পেয়েছে কেমিস্ট্রিতে। ওকে,
সো 1913 ওয়ার্নার থিওরি যেটা ছিল, এই ওয়ার্নারের থিওরি মেইনলি ছিল কোঅর্ডিনেশন কম্পাউন্ডের জন্য। মানে তুমি যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কথা এখন দেখলে, এখানে আমি বললাম, এই এখানে একটু বললাম যে ওয়াটারে ডিজলভ করলে এদের যে থার্ড ব্র্যাকেট পার্টটা থাকে, যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে, তার নামও আছে, আমি বলছি। এদেরকে ওয়াটারে ডিজলভ করলে যে থার্ড ব্র্যাকেট পার্টটা থাকে, ওটা ওয়াটারে বেরিয়ে আসে না, কিন্তু বাইরের পার্টটা বেরিয়ে আসে। ওকে, থার্ড ব্র্যাকেট পার্টটা অ্যাজ ইউজুয়াল একটা নিজে একটা আয়ন হিসাবে, ইন্ডিভিজুয়াল আয়ন হিসাবে কাজ করে। ওকে, তা ওয়ার্নার কি করেছেন, ওয়ার্নার এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডের পুরো একদম কি রকম কি করে বন্ড করছে পুরো ইতিহাসটা তুলে ধরেছে, যে কি করে বন্ড হয়, কি আছে কি আছে না, কি করব কি হবে না। তো এই জন্য ওয়ার্নারকে বলে দ্য ফাদার অফ কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। উনি প্রথম কোঅর্ডিনেশন কেমিস্ট্রি নিয়ে কাজ করেছিল। পরে আরো সায়েন্টিস্টরা আছে, আরো কাজ আছে, আমরা সেগুলো বলবো, কিন্তু মেইন কাজ এটাই। ওয়ার্নারের, এবার আমি কিন্তু একটা কথা, আমি এনসিআরটি ফোকাস করে বা ওভাবে আমি একদম লাইন টু লাইন লেখাচ্ছি না থিওরিটা, আমি এক্সাম্পলের থ্রুতে বোঝাবো, ওভাবে তুমি বুঝতে পারবে না। হয়তো কিছু কিছু এখানে আমি কিছু থিওরি বলবো যেটা হয়তো ওয়ার্নার বলেও নি, কিন্তু তোমার বুঝতে সুবিধা হবে। ফার্স্ট যেটা আমি এক্সাম্পল, আমি এটাকে নিয়েই চলবো, পটাশিয়াম ফেরোসায়ানেট, কারণ এটা দিয়ে বুঝতে সুবিধা, এটা খুব কমন একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড। ওকে, নামটা এখন লাগবে না, নাম আমি আস্তে আস্তে বলবো। ওকে, সেকেন্ড ভিডিওতে বলবো, এই ভিডিওতে আমি নাম বলছি না, এই ভিডিওতে আমি মেইনলি ইন্ট্রোডাকশন, কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ব্যাপারটা ক্লিয়ার করছি, কারণ এটা তোমার কাছে নতুন, তুমি এই টপিকটা আগে কোনোদিন পড়োনি, 12 এর আগে, একদম নতুন কম্পাউন্ড। ফার্স্ট অফ অল, কোঅর্ডিনেশন কম্পাউন্ডে এই যে থার্ড ব্র্যাকেট পার্টটা যেটা থাকে, যেটা সব কোঅর্ডিনেশন কম্পাউন্ডে থাকে, এটা ছাড়া কোঅর্ডিনেশন কম্পাউন্ড হয় না। এই থার্ড ব্র্যাকেট পার্টটাকে বলে হলো কোঅর্ডিনেশন অর কমপ্লেক্স এন্টিটি অর স্পিয়ার। তাহলে আমাদের যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডে যেটা থার্ড ব্র্যাকেট পার্টটা হবে, যেটা সব কোঅর্ডিনেশন কম্পাউন্ডে থাকবে, এটা না থাকলে কোঅর্ডিনেশন কম্পাউন্ড হবেই না। এটাকে ওয়ার্নার নাম দিয়েছিল কোঅর্ডিনেশন বা কমপ্লেক্স এন্টিটি বা স্পিয়ার, বাংলায় যদি বলি জটিল বা সবর্গীয় স্তর বা অঞ্চল। ঠিক আছে, এবার এই যে পার্টটা আছে পটাশিয়াম ফেরোসায়ানাইড বা এর কথা আমি বলছি, একে তুমি তো দেখলেই জলে দিলে এই পার্টটা ভাঙবে না, এই পার্টটা এজ এ একটা অ্যানায়ন হিসেবে বেরোবে, FeCN6 4- যাকে ফেরোসায়ানাইড বলে, আর এই পার্টটা 4টে K+ বানাবে। তাহলে এই পার্টটার কি নাম? এটা তো হয়ে গেল, এটাকে কোঅর্ডিনেশন বা কমপ্লেক্স এন্টিটি বা স্পিয়ার বলে। আমি এর ভিতরেও যাবো, এই থার্ড ব্র্যাকেটের ভিতরেও নিয়েও বলবো, আগে আমি বাকি পার্টটাও বলে নিই। সেকেন্ড পয়েন্ট যেটা, এই যে থার্ড ব্র্যাকেট পার্টটা আছে, এই থার্ড ব্র্যাকেট পার্টটার আরেকটা নামও আছে। এই থার্ড ব্র্যাকেট পার্টটাকে বলে হলো নন আয়োনাইজেশন স্পিয়ার, নন আয়োনাইজেশন স্পিয়ার। আর এই থার্ড ব্র্যাকেটের বাইরে যেটা ওপেন পার্ট বা এটা নেকেড পার্ট, এটাকে বলে হলো আয়োনাইজেশন স্পিয়ার। বাট কেন বলে তুমি বুঝে গেছো, কারণ দেখো আয়োনাইজেশন কাকে বলে। যেমন NaCl তোমার কাছে একটা সলিড কম্পাউন্ড, সল্ট, আমাদের টেবিল সল্ট, খাদ্য লবণ, তাকে যখন তুমি জলে দাও, তার সে পুরো ক্যাটায়নে 100% ভেঙে যায়, তো মানে তার ক্যাটায়ন অ্যানায়ন নিজেদের থেকে আলাদা হয়ে যায়। ওকে, এবার এই যে ঘটনাটা, কোনো আয়নিক কম্পাউন্ড, এটা একটা আয়নিক কম্পাউন্ড NaCl, যে ক্যাটায়ন অ্যানায়ন দিয়ে তৈরি তাকে আয়নিক কম্পাউন্ডই বলে, তাদের মধ্যে আয়নিক বন্ড থাকে, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড থাকে, কোভ্যালেন্ট কম্পাউন্ড নয়। এই ধরনের কম্পাউন্ড যারা আছে NaCl টাইপের, এদেরকে তুমি যদি ওয়াটারে ডিজলভ করো, এরা ভেঙে যাচ্ছে ক্যাটায়নে। যারা এরকম 100% ক্যাটায়নে ভেঙে যায়, বা 100% না হলেও যারা মৃদু টাইপের, মানে উইক ইলেকট্রোলাইট টাইপের, যারা ক্যাটায়নে ভেঙে যায়, তাদের মেনলি এই ইনসিডেন্টটাকে, এই ঘটনাটাকে বলে হলো আয়োনাইজেশন, আয়নে ভেঙে যাওয়া। তুমি দেখো সেই জিনিসটাই আমি আজকে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের সঙ্গে করছি। কোঅর্ডিনেশন কম্পাউন্ডকে আমি যখন জলে দিচ্ছি, এর যে থার্ড ব্র্যাকেট পার্টটা, এটা কোনোদিন জলের মধ্যে ডিসোসিয়েট করে না, এটা নিজে একটা এখানে দেখো সব, আমি এখানে FeCN6 4- লিখছি, মানে এই না যে সবসময় অ্যানায়ন হিসাবেই বেরোবে, এটা এই থার্ড ব্র্যাকেট পার্টটা ক্যাটায়নও হতে পারে, নিউট্রাল হতে পারে, আমি আসছি। আর এই 4টে K+ বেরিয়ে যাচ্ছে। এবার তুমি দেখো, যখন আমি ওয়াটারে ডিজলভ করছি, এটা অ্যাজ এ সল্টের মতোই ভাবো, এটা ক্যাটায়ন এটা অ্যানায়ন, শুধু এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড, কিন্তু এটাকে একটা সল্টই ভাবো, এটা একটা ক্যাটায়ন এটা একটা অ্যানায়ন। দেখো ক্যাটায়নটা বেরোলো, অ্যানায়নটা বেরোলো, দেখো পটাশিয়াম যেটা, ওটা পুরো ভেঙে গেল, 4টে পটাশিয়াম 4টেই K+ হয়ে বেরিয়ে গেল। তাই এই পার্টটাকে বলে আয়োনেশন স্পিয়ার, কারণ এটা আয়নে ভেঙে যাচ্ছে। কিন্তু যে পার্টটা থার্ড ব্র্যাকেটে আছে, দেখো ওর মধ্যে শুধুমাত্র ওটা অ্যাজ ওয়েল অ্যাজ একটা অ্যানায়ন হিসেবে বেরোলো, কিন্তু ওর ভিতরের পার্টগুলো কিন্তু আর বেরিয়ে আসলো না। তাই এই পুরোটা ভাঙে না বলে এটাকে নন আয়োশন বলে, আয়নে ভাঙছে না, এই নামটাও ক্লিয়ার। তাহলে এই নামগুলো এখানে খুব ইউজ করে, এই অ্যাব্রিভিয়েশন গুলো খুব ইউজ করে। এবার এরপরে যেটা আমার বলার,
থার্ড পয়েন্ট যেটা, এবার আমি একটু থার্ড ব্র্যাকেটের ভিতরের পার্টটা নিয়ে কথা বলবো। এটা হলো পুরো পটাশিয়াম ফেরোসায়ানাইড। এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইড আছে, এর মধ্যে তোমার দেখতে পাচ্ছ এটা তো তোমার কোঅর্ডিনেশন স্পিয়ার, এই পুরোটা কোঅর্ডিনেশন স্পিয়ার। বা এনটিটিও বলে বা কমপ্লেক্স এনটিটিও বলে। এবার এর তুমি একটা জিনিস দেখবে, যত কোঅর্ডিনেশন কম্পাউন্ড আছে তাদের যে থার্ড ব্র্যাকেট পার্টটা, এর মধ্যে যেটা একটা সবসময় মনে রাখবে, মেটাল থাকবেই, মেটাল বা মেটাল আয়ন থাকবেই। আর জেনারেলি, আমি সবসময় বলছি না এটা হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয়, জেনারেলি যেটা দেখা যায়, এটা জেনারেলি ট্রানজিশন মেটালই হয়, ট্রানজিশন মেটালই হয় বা ট্রানজিশন মেটাল আয়নই হয়, বা আরো ভালো করে বললে ডি ব্লক মেটাল হয়। এবার আমি একটা কথা বলে দিই, অনেকে এখানে একটা ডাউট হতে পারে, তোমরা 11-এর পিরিয়ডিক টেবিলে পড়েছিলে যে পিরিয়ডিক টেবিলে 3 থেকে 11 গ্রুপ ট্রানজিশন মেটাল অ্যাজ ওয়েল অ্যাজ ডি ব্লক, কিন্তু 12 নম্বর গ্রুপ যেটা, যেখানে কপার আছে, তোমার সরি জিঙ্ক আছে, ক্যাডমিয়াম আছে, মার্কারি আছে, জেডএন, সিডি আর ইজি, গ্রুপ 12 তারা কিন্তু শুধুমাত্র ডি ব্লক ট্রানজিশন মেটাল নয়। তো আমি সেগুলোতে এখন যাচ্ছি না, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার বোঝার জন্য বলছি যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডে যেটা মেটাল হয়, থার্ড ব্র্যাকেটের ভিতরে যে মেটাল হয় তার একটা নাম আছে, তাকে বলে সেন্ট্রাল মেটাল আয়ন বা অ্যাটম। আয়ন কখন বলে, যদি এর এই মেটালটার, একটু পরেই পড়াবো, এই মেটালটার যদি অক্সিডেশন স্টেট থাকে, প্লাসে থাকে বা মাইনাসে থাকে, মাইনাসের মেটাল তো খুব একটা হয় না, প্লাসেই হয়, যদি এই মেটাল প্লাসে থাকে তাকে বলে সেন্ট্রাল মেটাল আয়ন, যেহেতু ক্যাটায়ন। কিন্তু অনেক সময় মেটাল নিউট্রাল হতে পারে, চার্জ জিরো হতে পারে, তখন বলে সেন্ট্রাল মেটাল অ্যাটম। এটাকে শর্টে আমরা লিখবো সিএমএ বা সিএমআই। ওকে, আর এটা জেনারেলি এই যে মেটালটা হয়, এই মেটালটা জেনারেলি ডি ব্লকেরই হয়, ট্রানজিশন মেটালই হয়। তুমি দেখতে পাবে ডি ব্লকের কি হতে পারে, যেমন এখানে দেখতে হচ্ছে আয়রন, আয়রন ডি ব্লকে আছে, তুমি কপার পাবে, তুমি জিঙ্ক পাবে, তুমি ক্যাডমিয়াম পাবে, তুমি সিলভার পাবে, তুমি অরাম পাবে, তুমি ক্রোমিয়াম পাবে, তুমি কোবাল্ট পাবে, দেখবে এগুলোই ঘোরাফেরা করে, নিকেল পাবে, লিথিয়াম তো পাবে না, সরি, তুমি টাইটেনিয়াম পাবে, এইসবই পাবে, তুমি দেখবে সব ডি ব্লকে আছে। আমি এটা দিয়ে এক্সাম্পলটা বলছি। এবার এটা তো হয়ে গেল, এবার এই যে বাকি পার্ট যেটা আছে, 6খানা সায়ানাইড, এটাকে কি বলে? এটাকে বলে এই টপিকে লিগ্যান্ডস। এটা নাম, হ্যাঁ, সহজ ভাষায় বলতে পারো এগুলো অ্যানায়ন্স। সবসময় অ্যানায়ন হয় না, নিউট্রালও হতে পারে। তো এই যে লিগ্যান্ডস, লিগ্যান্ডস কি, থার্ড ব্র্যাকেটের ভিতরে একটাই সেন্ট্রাল মেটাল আয়ন হয় আমাদের সিলেবাসে যেটুকু আছে, বোর্ডস অফ দি, নট গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশনে কিন্তু এই থার্ড ব্র্যাকেটের ভিতরে মেটালটা মোর দ্যান 1ও হতে পারে, সেটাকে মেটাল ক্লাস্টার বলে তোমার দরকার নেই। ওকে, তাহলে থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা সেন্ট্রাল মেটাল আয়ন বা অ্যাটম আছে, ওটা বাদ দিয়ে বাকি যেটুকু পার্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, আমি থার্ড ব্র্যাকেটের বাইরে বলছি না, থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, তাকে বলে লিগ্যান্ডস। যেমন এখানে আমাদের 6টা সায়ানাইড লিগ্যান্ড আছে, CN-, এই কমপ্লেক্সটায়, সব জায়গায় সায়ানাইড হবে না, আর একটা আয়রন আছে, ওটা সেন্ট্রাল মেটাল আয়ন। আর বাইরের পার্টটাকে তো বলেই দিলাম, ওটাকে নন আয়নেশন স্পিয়ার বলে। তাহলে এই পুরো থার্ড ব্র্যাকেটের পার্টটাকে কোঅর্ডিনেশন স্পিয়ার বা এন্টিটি বলে। তার মধ্যে একটা সেন্ট্রাল মেটাল আয়ন বা অ্যাটম থাকবেই, আর সেটা জেনারেলি ডি ব্লকের হবে। আর বাকি যেগুলো থাকবে জেনারেলি সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যানায়ন বা লোন পেয়ার আলা সাবস্টেন্স, মানে যারা লোন পেয়ার ক্যারি করে এমন কোনো স্পিসিস, বা নেগেটিভ ক্যারি করে, ওই একই ব্যাপার। লোন পেয়ার মানে দুটো ইলেকট্রন, নেগেটিভ মানে দুটো ইলেকট্রন, যেমন এখানে সায়ানাইড আছে, এদেরকে বলে লিগ্যান্ডস। ওকে, এই হলো ব্যাপার। লিগ্যান্ড মোর দ্যান 1 হতেই পারে, কিন্তু মেটাল জেনারেলি আমাদের সিলেবাসে একটাই আছে থার্ড ব্র্যাকেট, এটাকে সেন্ট্রাল মেটাল আয়ন বলে। যেমন এখানে আয়রন দেখতে পাচ্ছ। তো এই গেল পরের পরিচয় থার্ড ব্র্যাকেটের ভিতরে। ওকে, এরপরেই ঠিক আছে, এখানে কিছু কিছু কথা কিন্তু হয়তো ওয়ার্নার বলেননি, কিন্তু আমি সেটা ইজি করার জন্য বলছি। ওকে, এরপর যেটা একটা কথা, সেটা হলো ওয়ার্নারেরই বলা প্রাইমারি ভ্যালেন্সি। এটা কিন্তু এখনকার দিনে এর চল আর নেই, এখনকার দিন এটা আর চলে না। এই ডেফিনেশন যেটা এখন আমি বলতে চলছি, এটা ওয়ার্নার ইউজ করেছিলেন ওয়ার্ডগুলো, এখনকার দিনে এগুলোকে চেঞ্জ করে অন্য কিছু বলা, সেটা আসছে, এটা 5 নম্বর পয়েন্টে বলবো। এটাকে আমি পিভি করে লিখবো শর্টে, আর এটাকে এসভি করে লিখবো। প্রাইমারি ভ্যালেন্সি মানে কি? ওকে, দেখো প্রাইমারি ভ্যালেন্সি বলার আগে তোমাকে আরেকটা জিনিস আমি বলে নিই, সেটা হলো এই যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড আছে, ধরুন পটাশিয়াম ফেরোসায়ানাইড আছে, এর মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা মেটাল থাকে না, যেমন এখানে আয়রন আছে, এই যে সেন্ট্রাল মেটাল আয়ন বা অ্যাটম থাকে, এর একটা নিজের একটা অক্সিডেশন স্টেট থাকে, যাকে তুমি বাংলায় বলো জারণ সংখ্যা। তাহলে প্রত্যেকটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যেটা সেন্ট্রাল মেটাল আয়ন বা অ্যাটম থাকে, তার একটা অক্সিডেশন স্টেট থাকে, বা অক্সিডেশন নাম্বারও বলে। ঠিক আছে, শর্টে আমরা লিখবো OS।
ঠিক আছে, অক্সিডেশন নাম্বারও বলে। এবার এটাকে কি করে ক্যালকুলেট করবে, তার একটা লিস্ট আছে, আমি লিস্টটা একটু করে লিখছি, কিন্তু এখনের জন্য এই কমপ্লেক্সটার জন্য শুনে নাও কি করে ক্যালকুলেট করবে। সেটা হলো, তুমি জানো যে পটাশিয়াম, আর হ্যাঁ ও তুমি কিন্তু ওভারঅল কম্পাউন্ডটা দেখছো, সো ওভারঅল কম্পাউন্ডের মধ্যে কিন্তু পটাশিয়ামও আছে, ওটা থার্ড ব্র্যাকেটের বাইরে হতে পারে, কিন্তু সেন্ট্রাল মেটাল আয়ন বা অ্যাটমের অক্সিডেশন স্টেট বের করার সময় এটা পুরো টপিকই কাজে লাগবে। তোমাকে কিন্তু পুরো কম্পাউন্ডটাকেই চেক করতে হবে, তুমি থার্ড ব্র্যাকেটের বাইরের পার্টটা বাদ দিতে পারবে না। এবার বল, পটাশিয়াম আমাদের পিরিয়ডিক টেবিলে কোথায় থাকে? অ্যালকালি মেটাল তো, গ্রুপ 1 এ আছে, তাহলে ওর চার্জ হয় +1। পটাশিয়ামে আছে কটা পটাশিয়াম? 4টে, 4 × +1 প্লাস তুমি থার্ড ব্র্যাকেটটাকে কিছুক্ষণের জন্য নেগলেক্ট করে দাও, ধরে না তুমি থার্ড ব্র্যাকেটটাকে দেখতেই পাচ্ছ না, যদি না দেখতে পাও তাহলে তুমি কি করো, পটাশিয়ামের চার্জ +1 জানো, আছে 4টে, আয়রনের চার্জ আমি জানি না x, আমি আয়রনেরই তো চার্জ বা অক্সিডেশন স্টেট বের করবো, আর আয়রন আছে একটা, তাই x, যদি দুটো থাকতো আমি 2x লিখে দিতাম, প্লাস সায়ানাইড 6টা আছে, সায়ানাইডের চার্জ কত করে হয় যারা জানো, সায়ানাইড -1 করে হয়, 6টা × -1। আর ওভারঅল পুরো আমাদের বলো, পৃথিবীতে যে কোনো কম্পাউন্ড বা মলিকুল বা অ্যাটম এদের চার্জ কি হয়? নিউট্রাল হয়, তাহলে ওভারঅল কম্পাউন্ডের চার্জ কি হবে? 0 হবে। এবার এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করে এক্সটা বের করে নাও এদিক ওদিক করে, তুমি দেখবে x +2 আসছে, তাহলে এই কম্পাউন্ডে আয়রনের অক্সিডেশন স্টেট কত? +2। আর একটা কথা বলে দিই, এই টপিকে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কোন সেন্ট্রাল মেটালের যে অক্সিডেশন স্টেট হয় তাকে জেনারেলি রোমান স্টাইলে লেখে, আর প্লাস লেখার দরকার নেই, কারণ মেটাল জেনারেলি প্লাসই হয়, 2 মানে +2, তাহলে আয়রন এখানে +2 তে এক্সিস্ট করছে, এই জন্য নামটা হলো পটাশিয়াম ফেরোসায়ানাইড। ফেরো কখন বলে? ফেরো তখন বলে যখন +2 হয়, যদি +3 হতো আমি ফেরো বলতাম না, তাহলে আমি ফেরিক বলতাম, পটাশিয়াম ফেরিসায়ানাইড, সেটাও হয়, কিন্তু এই কমপ্লেক্সটা ফেরোসায়ানাইড, এখানে আয়রন +2 তে আছে। এইভাবে কোন কোঅর্ডিনেশন কম্পাউন্ডের সেন্ট্রাল মেটালের অক্সিডেশন স্টেট বের করে। আমি আরো কয়েকটা এক্সাম্পল নিই, তোমার বুঝতে সুবিধা হবে, এটাকে আমি মুছে নিচ্ছি। ধরে নাও তুমি নিলে CrH2O5Cl বাইরে Cl3, এটা একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এরকম অনেক কোঅর্ডিনেশন কম্পাউন্ড হয়। এবার এই কম্পাউন্ডটায় তুমি কার দেখে নাও, এখানে থার্ড ব্র্যাকেট এইটা, এবার দেখো থার্ড ব্র্যাকেট বাঁ দিকে আছে, তো তুমি যদি এই কম্পাউন্ডটাকে ওয়াটার দিয়ে ডিসলভ করো তাহলে থার্ড ব্র্যাকেটটা, কিন্তু আগে থার্ড ব্র্যাকেট করবে না, তাহলে তুমি বুঝবে না কি হবে, আগে বাইরের পার্টটাকে মানে যেটা আয়নেশন স্কয়ার ওটাকে বের করো। ক্লোরিন আছে, আর ক্লোরিনের চার্জ -1 হয়, তাহলে 3টে Cl- বেরিয়ে আসলো, কারণ ক্লোরিন দেখো যে ডান দিকে থাকে সে অ্যানায়ন হয়, তাহলে ক্লোরিন এখানে অ্যানায়ন, আর 3টে আছে, তাহলে 3টে Cl- বেরিয়ে গেল। আর বাকি পুরো থার্ড ব্র্যাকেট পার্টটা তাহলে কি হবে? এই পুরো থার্ড ব্র্যাকেট পার্টটা তো ভাঙবে না, কিন্তু এটা চার্জ কত হবে? যদি 3টে Cl- বেরিয়ে যায় তাহলে -3, আর তাকে নিউট্রাল করার জন্য নিশ্চয়ই পুরো পার্টটা হবে +3। তাহলে এইখানে এই যে কোঅর্ডিনেশন স্ফিয়ার যেটা আছে সেটা হলো CrH2O5Cl+3, আর বাইরে বেরিয়ে গেছে 3টে Cl-। এটা আমাদের আর কোনো কাজের না, এটা হলো মেন ব্যাপার। তো এটা হলো তোমার, আমি বলে দিলাম যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডে তোমার কোনোদিন থার্ড ব্র্যাকেটটা বের হয় না, ওটা এখানে কিন্তু আর কোনো ক্রোমিয়াম, ওয়াটার, ক্লোরিন কোনো ক্যারেক্টার নেই, এটা নতুন একটা প্যাটার্ন হয়ে গেছে, CrH2O5Cl3+, আর 3 Cl- বেরিয়ে গেছে। এটা আয়নেশন স্ফিয়ার, এটা নন আয়নেশন স্ফিয়ার, দেখো এটা আর হয়নি। এইবার এখান থেকে আমার আরেকটা কাজ, ক্রোমিয়াম, এখানে সেন্ট্রাল মেটালটাকে ক্রোমিয়াম, দেখো ডি ব্লক, ক্রোমিয়াম তোমার পিরিয়ডিক টেবিলে 3D সিরিজে আছে, মানে তুমি দেখবে তোমার পিরিয়ডিক টেবিলে পিরিয়ড 4 এ গ্রুপ 7 এ দেখতে পাবে, ঠিক আছে, সরি গ্রুপ 6 এ দেখতে পাবে, গ্রুপ 6 পিরিয়ড 4 দেখতে পাবে ক্রোমিয়াম আছে, মানে 3 তোমার গ্রুপ 6 মানে কি 3 থেকে 11-12 এর মধ্যেই পড়ছে ডি ব্লক, তাহলে ডি ব্লক মেটাল। ওয়াটার কি, এখানে 5টা ওয়াটার, এই 5টা ওয়াটার হলো এখানে লিগ্যান্ড। হ্যাঁ একটা কথা, লিগ্যান্ড কিন্তু কোনো কম্পাউন্ডও হতে পারে, মানে ওয়াটার দেখো নিজেই একটা কম্পাউন্ড, আজ একটা পুরো কম্পাউন্ডের মধ্যে ও আবার ঢুকে গেছে, তাহলে এই চ্যাপ্টারে লিগ্যান্ড কিন্তু নিজেই একটা কম্পাউন্ড হতে পারে, ওকে। আর ক্লোরিন একটা আছে Cl- হয়ে, বাইরের, আমি কিন্তু বাইরের ক্লোরিনটা নিইনি, ওকে ওকে। আর একটা কাজ করো, এই ক্লোরিনটাকে তুমি 2 করে দাও, তাহলে তোমার সুবিধা হবে, এই ক্লোরিনটাকে 2 করে দিলাম, একটু সুবিধা হবে। তাহলে এই যে পুরো কম্পাউন্ডটায় ক্রোমিয়ামটা হলো সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়ন, এই যে 5টা জল আর একটা ক্লোরিন মাইনাস, এই টোটাল এই 6 জন মিলে এরা হলো লিগ্যান্ড। কিন্তু ভুল করবে না, এই বাইরের যে দুটো ক্লোরিন মাইনাস আছে এরা কিন্তু লিগ্যান্ড নয়, বাইরের পার্টের অ্যানায়ন লিগ্যান্ড হয় না, লিগ্যান্ড শুধু বলে থার্ড ব্র্যাকেটের ভিতরের পার্টের অ্যানায়নকে, বা মেটালকে বাদ দিয়ে বাকি যা থাকবে সব লিগ্যান্ড থার্ড ব্র্যাকেটে। তাহলে 5টা ওয়াটার একটা Cl- এটা হলো লিগ্যান্ড, ওকে। এবার তোমার কাজ হলো অক্সিডেশন নাম্বার বের করো, বের করো। ক্রোমিয়াম আমি জানি না x, ক্রোমিয়াম আমি জানি না x, ওকে, প্লাস ওয়াটার
5টা ওয়াটার আছে, আর ওয়াটার দেখো ওয়াটার নিজেই একটা কম্পাউন্ড, আর পৃথিবীতে যে কোনো কম্পাউন্ডের চার্জ কি হয়? 0 হয়। পৃথিবীতে যে কোনো কম্পাউন্ড নিউট্রাল হয়, 0। প্লাস ক্লোরিন আছে কটা? এখানে একটা, এখানে দুটো, একবারেই করে নাও, টোটাল 3টে ক্লোরিন আছে। কারণ অক্সিডেশন নাম্বার বের করার সময় পুরো কম্পাউন্ডকে নিতে হয়, এই ক্লোরিনকেও নিতে হবে। 3টে ক্লোরিন আছে, সবই -1, হ্যালোজেন -1 হয়, নিলে ওভারঅল চার্জ 0, কারণ ওভারঅল কম্পাউন্ড 0। এক্স বের করে দেখো, দেখো তোমার এক্স আসবে +3, তাহলে এখানে ক্রোমিয়াম 3 চার্জে আছে, +3 চার্জে। বোঝা গেল কি করে অক্সিডেশন নাম্বার বের করে? ক্লিয়ার? আমি আরেকটা কম্পাউন্ড দেখাবো, কারণ অক্সিডেশন নাম্বারটা খুব কাজে। আর একসঙ্গে আরেকটা জিনিস তুমি দেখে নিলে, যে পটাশিয়াম ফেরোসায়ানেট যখন দেখাচ্ছিলাম, এই যে কম্পাউন্ডটা, যখন আমি এই কম্পাউন্ডটা দেখাচ্ছিলাম, এই কম্পাউন্ডটা জলে গিয়ে থার্ড ব্র্যাকেট পার্টটা কিন্তু অ্যানায়ন হয়ে গেল, -4। যখন আমি এই কম্পাউন্ডটা দেখালাম, এর যে থার্ড ব্র্যাকেট পার্টটা, এটা জলে গিয়ে কিন্তু বানালো প্লাস। এবার তোমার মনে হবে তার মানে থার্ড ব্র্যাকেট পার্ট প্লাসও হতে পারে, মানে কোঅর্ডিনেশন স্ফিয়ার বা এন্টিটি প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে, সব হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এবার একটা অদ্ভুত টাইপের কম্পাউন্ড দেখো, যেখানে কোঅর্ডিনেশন এন্টিটিটা নিউট্রাল হবে, যেমন NiCO4। আগেই বলে দিই এটা কিন্তু কোবাল্ট নয়, কোবাল্ট হলে আমি সি আর ওটা ছোট করে লিখতাম। এই চ্যাপ্টারে এই দুটোতে সবার একটু কনফিউশন হয়। এটা কোবাল্ট, এটা নর্মাল কোবাল্ট মেটাল, এটা তার ফর্মুলা। আর এটা হলো কার্বন মনোঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড। যদিও আমি বলে দিই এই চ্যাপ্টারে, কোঅর্ডিনেশন চ্যাপ্টারে এটাকে কার্বন মনোঅক্সাইড বলে না, এই চ্যাপ্টারে এটাকে কার্বোনিল বলে। সিও কে এই চ্যাপ্টারে কার্বন মনোঅক্সাইড, এটা অবশ্যই কার্বন মনোঅক্সাইড, কিন্তু এটাকে কার্বোনিল নামে ডাকে। এটা এই চ্যাপ্টারে এটা নোমেনক্লেচার, আমি একটু পরে নোমেনক্লেচারে আসবো পরের ভিডিওতে। তো এবার এই যে কম্পাউন্ডটা আছে, যেটা লিখেছিলাম আমি, কি লিখলাম জানো? NiCO4। দেখো এই যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা আছে, দেখতে পাচ্ছ এই কম্পাউন্ডটায় কিন্তু কোনো থার্ড ব্র্যাকেটের বাইরে কোনো পার্ট নেই। মানে এই কম্পাউন্ডটায় শুধুমাত্র নন আয়নেশন স্ফিয়ারটাই আছে। এই থার্ড ব্র্যাকেটকে জলে দিলে তুমি শুধু এটাই পাবে, আর কিছু পাবে না। এটা আর ভাঙবেই না, কারণ থার্ড ব্র্যাকেটের বাইরে তো নেই কোনো চার্জ। তার মানে এর চার্জ কত হবে? 0। এটা একটা নিউট্রাল, কারণ একে দেখো এই পার্টটাকে নিউট্রাল করার জন্য কোনো আয়নেশন স্ফিয়ার নেই, তার মানে নিজেই নিউট্রাল। তো এই নিজেই যদি 0 হয়, তাহলে থার্ড ব্র্যাকেটের বাইরে আয়নেশন স্ফিয়ার কেন লাগবে? ওই থার্ড ব্র্যাকেটের বাইরে এই দিকে বা এই দিকে যে জিনিসগুলো হতো, ওগুলো তো মেইনলি থার্ড ব্র্যাকেটটাকে নিউট্রাল করতে আসবে, এখানে দরকার নেই, এ নিজেই 0, নিউট্রাল। ওকে, তো এই ধরনের থার্ড ব্র্যাকেটকে বলে নিউট্রাল কোঅর্ডিনেশন স্ফিয়ার। এবার এখানেও তুমি নিকেলের চার্জ বের করো, অক্সিডেশন নাম্বার বের করো। নিকেল এক্স আমি জানি না, 4 ইনটু, দেখো কার্বন মনোঅক্সাইড না এটা, বা কার্বনিল, তো এই নিজেই তো একটা কম্পাউন্ড, আর যে নিজে একটা কম্পাউন্ড সে নিউট্রাল হয়, 0। আর ওভারঅল কম্পাউন্ড কি? 0। তাহলে এক্স কত আসবে? 0। তার মানে এখানে নিকেলের কোনো চার্জ নেই, এখানে নিকেল কোনো আয়ন হিসাবে নেই, কোনো ক্যাটায়ন হিসাবে নেই, এখানে নিকেল আছে অ্যাজ এ নিউট্রাল মেটাল হিসাবে। এই জন্য এটাকে বলে সেন্ট্রাল মেটাল। আয়নও বলে, বলেছিলাম অ্যাটমও বলে, যেমন এখানে অ্যাটম বলবে। এইগুলো ব্যাপার। ওকে, এই ধরনের কম্পাউন্ডগুলো খুব পপুলার, এগুলোকে অর্গানোমেটালিক কম্পাউন্ডও বলে। সেগুলো আমি পরে আসবো, সেগুলো আমাদের দরকার নেই যদিও, কিন্তু তা আমি যদি লাস্টে টাইম পাই বলে দেবো। এবার আসি প্রাইমারি ভ্যালেন্সি কি। প্রাইমারি ভ্যালেন্সি আমি অ্যাজ এ ডেফিনেশন যাচ্ছি না, তুমি এনসিইআরটি দেখে নিতে পারবে। তুমি ইজিলি যদি বলতে চাও, কোনো একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের, মানে কোনো একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের সেন্ট্রাল মেটাল আয়ন বা অ্যাটম, কোনো সেন্ট্রাল মেটাল আয়ন বা অ্যাটম, তার যে অক্সিডেশন নাম্বার হয়, অক্সিডেশন স্টেট হয়, বা সেটা তো তুমি সাইন সহ লেখো না। যেমন 2 হলে +2 লেখো অক্সিডেশন নাম্বার, +3 লেখো, 0 হলে তো 0 লেখো। যদি তুমি উইদাউট সাইন লেখো, উইদাউট সাইন মানে কোনো সাইন নেই, তো কোনো সেন্ট্রাল মেটাল আয়ন বা অ্যাটমের অক্সিডেশন স্টেটকে উইদাউট সাইন লিখলে তাকেই বলে তার প্রাইমারি ভ্যালেন্সি। এটা কিন্তু আমি ডেফিনেশন বাই ডেফিনেশন যাই, বাই ডেফিনেশন অন্য, কিন্তু তুমি বের করতে পারবে এটা দিয়ে। যেমন উদাহরণ দিই, যেমন একটু আগে লিখেছিলাম পটাশিয়াম ফেরোসায়ানেট, ধরো K4FeCN6। এই কম্পাউন্ডটায় সেন্ট্রাল মেটাল আয়ন, আয়রনের অক্সিডেশন নাম্বার কত বেরিয়েছিল? +2। তাহলে এর প্রাইমারি ভ্যালেন্সি কত হবে? শুধু 2, সাইন বাদ দিয়ে। তাহলে এই কম্পাউন্ডটার প্রাইমারি ভ্যালেন্সি কত? পটাশিয়াম 2। CO NH3 Cl, না NH3 নিয়ে নিচ্ছি, Cl3। অক্সিডেশন নাম্বার বের করে তোমায় শিখিয়ে দিয়েছি। এটা কিন্তু কোবাল্ট। এবার কিন্তু এটা কোবাল্ট, কারণ দেখো তোমার একটা মেটাল তো থাকতেই হবে, আর মেটাল এটা নিশ্চয়ই কোবাল্টই হবে। তাহলে এই মেটালটার চার্জ কত? কোবাল্ট
কোবাল্ট এক্স। অ্যামোনিয়ার চার্জ কত? অ্যামোনিয়ার চার্জ আমরা জানি না, মানে অ্যামোনিয়া একটা নিউট্রাল স্পিসিস, মানে অ্যামোনিয়া নিজেই একটা কম্পাউন্ড, অ্যামোনিয়া নিজেই একটা কম্পাউন্ড। আর ওয়াটারের মতো, কার্বনিলের মতো, মানে কার্বন মনোক্সাইডের মতো অ্যামোনিয়াও নিউট্রাল একটা কম্পাউন্ড, তাহলে 0 হবে। আর ক্লোরিন আছে 3টে, তাহলে -1 করে হয় হ্যালোজেন, তাহলে ওভারঅল চার্জ কত হবে? 0। আর সেই হিসাবে তোমার এক্স কত বেরোবে? এক্স বেরোবে +3। তাহলে এখানে কোবাল্টও +3 তে আছে। তাহলে আমাদের কোবাল্টের অক্সিডেশন নাম্বার এই কমপ্লেক্সে +3, প্রাইমারি ভ্যালেন্সি তাহলে কত হবে? সাইন বাদ দিয়ে 3। ওকে, তাহলে এটা হলো প্রাইমারি ভ্যালেন্সি ভাবে ডেজিগনেট করে। এবার সেকেন্ডারি ভ্যালেন্সি, এটা আরো ইজি। সেকেন্ডারি ভ্যালেন্সি মানে হলো কোন কোঅর্ডিনেশন কম্পাউন্ডের টোটাল লিগ্যান্ড নাম্বারস। একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডে টোটাল কতগুলো লিগ্যান্ড থাকে, পুরো একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডে টোটাল কতগুলো লিগ্যান্ড থাকে থার্ড ব্র্যাকেটের ভিতরে। যেমন এইটা পটাশিয়াম ফেরোসায়ানাইড, দেখো পটাশিয়াম ফেরোসায়ানাইডে সেকেন্ডারি ভ্যালেন্সি কত হবে? তুমি নিজেই দেখো, আয়রন হলো মেটাল, সেন্ট্রাল মেটাল, তাহলে লিগ্যান্ড কতগুলো আছে? 6টা না? তাহলে 6। ধরো না তুমি বললে CrH2O5 Cl বাইরে Cl3 Cl2, এই কম্পাউন্ডটার সেকেন্ডারি ভ্যালেন্সি কত হবে? যদি তুমি সেন্ট্রাল মেটালকে বাদ দাও তাহলে লিগ্যান্ড কত আছে? 5টা ওয়াটার, 1টা ক্লোরিন, তাহলে 6 হবে না, কারণ থার্ড ব্র্যাকেটের বাইরে এই ক্লোরিনকে নেবে না, কারণ এটা তোমার লিগ্যান্ড নয়, লিগ্যান্ড হলো এইটুকু। তো এটাই হলো সেকেন্ডারি ভ্যালেন্সি, কোনো কোঅর্ডিনেশন কম্পাউন্ডের সেন্ট্রাল মেটালকে বাদ দিয়ে যেগুলো পড়ে থাকে থার্ড ব্র্যাকেটে সেগুলো লিগ্যান্ড, আর সেই লিগ্যান্ডের নাম্বারকেই বলে সেকেন্ডারি ভ্যালেন্সি। ওকে, হয়ে গেল। এটা এগুলো এই ওয়ার্ডগুলো ওয়ার্নার নিজে ইউজ করেছিল, প্রাইমারি ভ্যালেন্সি, সেকেন্ডারি ভ্যালেন্সি। কিন্তু ভবিষ্যতে গিয়ে, কয়েক বছর পরে গিয়ে আমরা, মানে যারা সায়েন্টিস্ট ছিল পরের দিকে, তারা কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ডে যেটা প্রাইমারি ভ্যালেন্সি হয় তাকে আর প্রাইমারি ভ্যালেন্সি বলেনি, তাকে ওরা চেঞ্জ করে দিয়েছে অক্সিডেশন নাম্বার হিসাবে। কারণ ওরা দেখলো যে প্রাইমারি ভ্যালেন্সি ওয়ার্ডটা খুব একটা ইউজফুল নয়, তো আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ক্ষেত্রে যেটা প্রাইমারি ভ্যালেন্সি হবে তাকে ওরা চেঞ্জ করে দিল মেটালের অক্সিডেশন নাম্বার নামে, ওটাই কাজে লাগে। আর সেকেন্ডারি ভ্যালেন্সি যেটা মেটালের বা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের, ওকে চেঞ্জ করে দিল একটা নতুন নামে কোঅর্ডিনেশন নাম্বার, যেটা আমি এই ক্লাসের লাস্টেই বলবো। ওকে, ওটাকে বলে কোঅর্ডিনেশন নাম্বার। তার আগে আমাকে একটু লিগ্যান্ড সম্পর্কে বলতে হবে। ওকে, এবার আর একটা দুটো ছোট কথা আছে আমাকে বলেন। আর এটাও তো শিখিয়ে দিলাম মেটালের অক্সিডেশন স্টেট কি করে বের করে কোনো কোঅর্ডিনেশন কম্পাউন্ড। তো হিসাবে 5 নম্বর পয়েন্ট হিসাবে লিখতে পারো যে একটা নতুন জিনিস এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। এটা কাকে বলে? এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। এফেক্টিভ অ্যাটমিক নাম্বার, এটাকে শর্টে ইএন লিখে, এটা দিয়েছিল সিডুইক বলে একজন সায়েন্টিস্ট। এটাকে সিডুইকের থিওরি বলে। সিডুইক বলে একজন সায়েন্টিস্ট বলেছিল, মানে এটা উনি এই কারণেই দিয়েছিল যে উনি বলতে চেয়েছিল কোঅর্ডিনেশন কম্পাউন্ড যদি তোমার কাছে 2-3টে থাকে, তুমি কি করে বলবে এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা বেশি স্টেবল, ওই কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা কম স্টেবল, কোনটা হাইলি স্টেবল, কোনটা লো স্টেবল। তা সেই হিসাবে উনি একটা থিওরি দিয়েছিল এফেক্টিভ অ্যাটমিক নাম্বার দিয়ে। প্রত্যেকটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের একটা এফেক্টিভ অ্যাটমিক নাম্বার হয়, সেটা ক্যালকুলেট করার একটা ফর্মুলাও আছে, আমি এক্ষুনি বলবো। যদি তুমি ক্যালকুলেট করে যদি তুমি দেখো কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা স্টেবল, তাহলে স্টেবল, আর যদি দেখো না স্টেবল না, তাহলে সেটা আনস্টেবল। এটা একটা থিওরি, কিন্তু এটা খুব বেশি দিন চলেনি, কারণ এটা সব রকম কোঅর্ডিনেশন কম্পাউন্ডকে এক্সপ্লেন করতে পারে না। কোঅর্ডিনেশন কম্পাউন্ডকে এক্সপ্লেন করার জন্য আরো ভালো ভালো থিওরি আছে। প্রথম থিওরিতে ওয়ার্নার দিয়েছে, তারপরে এসেছিল এই সিডুইকের এফেক্টিভ অ্যাটমিক নাম্বারের থিওরি, তারপরেই চলে আসলো যেটা আমি থার্ড ভিডিওতে কভার করবো, সেটা হলো ভিভিটি, ভ্যালেন্স বন্ড থিওরি। ওটা অনেক কিছু এক্সপ্লেন করে। আর 11-12 নিট যেই জন্য কোঅর্ডিনেশন কম্পাউন্ডের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক ওটাই, ভিভিটি। ওটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের হাইব্রিডেশনকে চেক করায়, কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ম্যাগনেটিক ক্যারেক্টারকে চেক করায়, খুব ভালো ভালো পপুলার কোশ্চেনকে চেক করে। এমনকি ওটা বিএসসির বিভিন্ন জ্যাম ট্যামের এক্সামেও কভার করে অ্যাজ এ স্টেটমেন্ট কনক্লুশন টাইপের কোশ্চেন। আর হলো কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ওর থেকে ভালো থিওরি হলো সিএফটি, ক্রিস্টাল ফিল্ড থিওরি, যেটা তুমি কোনদিন পড়োনি, ওটা একদম কোঅর্ডিনেশনের লাস্ট ভিডিওতে আমি কভার করবো, ক্রিস্টাল ফিল্ড থিওরি। আর যেটা আছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডে এর থেকেও ভালো থিওরি, লিগ্যান্ড ফিল্ড থিওরি। সেটা আসলে কিছুই না, ক্রিস্টাল ফিল্ড থিওরি আর আমরা পড়েছিলাম ইনঅর্গানিক বন্ডিং এ এমওটি, মলিকুলার অরবিটাল থিওরি, এই দুটোকে কম্বাইন করে আসে লিগ্যান্ড ফিল্ড থিওরি। এটা হলো কোঅর্ডিনেশন কম্পাউন্ডের সবচেয়ে মডিফাইড থিওরি, কিন্তু ওটা আমাদের সিলেবাসে নেই, মানে বোর্ডের সিলেবাসে নেই বা নিট যেইতে নেই, তো ওটা আমি বলবো না। এই হলো কোঅর্ডিনেশন কম্পাউন্ডের মোট বিভিন্ন থিওরি। তা এখন তো আমরা ওয়ার্নারের থিওরি বা সিডুইকের থিওরি বলছি। সিডুইক কি দিয়েছিল ইকুয়েশনটা? এফেক্টিভ অ্যাটমিক নাম্বার ইজ ইকুয়াল টু তোমার যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডে যেটা সেন্ট্রাল মেটাল আছে তার অ্যাটমিক নাম্বার প্লাস, মাইনাস সেই সেন্ট্রাল মেটালের
অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেট যেটা বের করছিলে প্লাস 2 ইনটু ওই কোঅর্ডিনেশন কম্পাউন্ডের টোটাল লিগ্যান্ড নাম্বার, যাকে তুমি সেকেন্ডারি ভ্যালেন্সি বলতে পারো। তো এটা হলো এফেক্টিভ অ্যাটমিক নাম্বারকে ক্যালকুলেট করার ফর্মুলা। ওকে, সেন্ট্রাল মেটালের টোটাল অ্যাটমিক নাম্বার মাইনাস সেন্ট্রাল মেটালের অক্সিডেশন নাম্বার ওই সেন্ট্রাল মেটালেরই ওই কোঅর্ডিনেশন কম্পাউন্ডের প্লাস 2 ইনটু লিগ্যান্ড নাম্বার। এবার একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, পটাশিয়াম ফেরোসায়ানাইড। আমি এর এফেক্টিভ অ্যাটমিক নাম্বার ক্যালকুলেট করব। তার আগে একটা কথা বলে দিই, এটা সিডুইক এই থিওরিটা দিয়ে এমন করলো যে এটাকে এতটা পপুলারিটি দিল। আসলে বলা হয় যদি কোনো কোঅর্ডিনেশন কম্পাউন্ডের এই এফেক্টিভ অ্যাটমিক নাম্বার 18 বা 18 এর মাল্টিপ্লাই হবে, n তোমার 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, মানে পজিটিভ ইন্টিজার, n কোনো পজিটিভ ইন্টিজার হতে পারে, তাহলে কোনো কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যদি এফেক্টিভ অ্যাটমিক নাম্বার 18 এর গুণিতকে আসে, 18 এর মাল্টিপ্লিকেশনে আসে, সেটা 18 আসতে পারে, 36 আসতে পারে, 54 আসতে পারে, যদি যাই আসুক, ঠিক আছে, তাহলে বলা হয় সেই কোঅর্ডিনেশন কম্পাউন্ড 18 ইলেকট্রন রুলকে ফলো করছে। আর যে 18 ইলেকট্রন রুলকে ফলো করে যে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, সে হাইলি স্টেবল হয় অন্যান্য কোঅর্ডিনেশন কম্পাউন্ডের থেকে। অন্যান্য কোঅর্ডিনেশন কম্পাউন্ডের থেকে যারা 18 ইলেকট্রন রুলকে ফলো করে, যাদের এফেক্টিভ অ্যাটমিক নাম্বার 18 বা 18 এর মাল্টিপ্লিকেশনে আসে, তারা হাইলি স্টেবল হয় অন্যান্য কোঅর্ডিনেশন কম্পাউন্ডের থেকে। তাদেরকে ওয়াটারে ডিজলভ করলে থার্ড ব্র্যাকেট পার্টটা জীবনও ভাঙবে না, ওটা প্রচন্ড স্টেবল হয়ে যাবে। এবার দেখো পটাশিয়াম ফেরোসায়ানাইডই করে দেখাচ্ছি। দেখো পটাশিয়াম ফেরোসায়ানাইড ফর্মুলা উপরে লেখা আছে, আমি ক্যালকুলেট করে দেখাচ্ছি। কি হবে, সেন্ট্রাল মেটাল এর অ্যাটমিক নাম্বার, এখানে সেন্ট্রাল মেটাল কি আছে, আয়রন, আয়রনের অ্যাটমিক নাম্বার পিডি টেবিলে দেখে নেবে 26, আয়রনের যে অ্যাটমিক নাম্বার পিডি টেবিলে দেখে নেবে 26 মাইনাস সেন্ট্রাল মেটাল যেটা আছে আয়রন, তার অক্সিডেশন নাম্বার, এটা আমরা বের করেছিলাম, অক্সিডেশন নাম্বার কত ছিল আয়রনের +2, তা আমার +2 লেখার দরকার নেই, 2। ফর্মুলা দেখো, সেন্ট্রাল মেটালের অ্যাটমিক নাম্বার 26 আয়রনের মাইনাস তার অক্সিডেশন নাম্বার কত 2 প্লাস 2 ইনটু লিগ্যান্ড নাম্বার, লিগ্যান্ড কত আছে 6টা সায়ানাইড, তো ক্যালকুলেট করো 26 - 2 24 20 ইনটু 12 কত হয়, যোগ করো 36। দেখতে পাচ্ছ 18 এর 2 টাইমস আসছে। তার মানে এই যে কম্পাউন্ডটা, এটা তাহলে এই যে কম্পাউন্ডটা পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা 36 আসছে ইলেকট্রন, মানে টোটাল ওর ভ্যালেন্স শেলে বাইরের শেলে 36 ইলেকট্রন আছে। আর যারই 18 বা 18 এর গুণিতকে আসবে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার, সে কম্পাউন্ড বহু স্টেবল হবে। তাই জন্য এই পটাশিয়াম ফেরোসায়ানাইড প্রচন্ড স্টেবল। আর তোমাকে একটা এরকম কম্পাউন্ড দেখাচ্ছি যেটা 18 এর মাল্টিপ্লিকেশনে আসবে না, যেমন K2HgI4। আর এই কম্পাউন্ডটাকে দেখে রাখো, এটাকেই তুমি নেসলার রিএজেন্ট বলতে। নেসলার রিএজেন্ট, নেসলার রিএজেন্ট কাকে বলে? নেসলার রিএজেন্ট এমন একটা রিএজেন্ট যেটা দিয়ে তুমি অ্যামোনিয়াকে আইডেন্টিফাই করো। এটা তুমি পি ব্লকে পড়তে বা ক্লাস 10 এ তুমি পড়েছো, ক্লাস 9-10 এ পড়েছো। অ্যামোনিয়াকে আইডেন্টিফিকেশন করার জন্য ল্যাবে একটা নেসলার রিএজেন্ট বলে একটা রিএজেন্ট ইউজ করে। নেসলারের ফর্মুলা এটা। এবার তুমি হয়তো পড়ার সময় থার্ড ব্র্যাকেট গুলো দিয়ে পড়োনি, তুমি এরকম পড়েছো K2HgI4, কিন্তু আসলে এটা একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এখানে থার্ড ব্র্যাকেট আছে, আমরা অনেক সময় লিখি না। তো এই নেসলার রিএজেন্টকে আসলে এটার নাম হলো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। এটার নাম হলো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। আইব্যাক বলছি না, এগুলো হলো সব নিকনেম বা ট্রিভিয়াল নেম। এই পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড যদি এটা নেসলার রিএজেন্ট, একে যদি অ্যামোনিয়ার মধ্যে দাও তাহলে একটা ব্রাউন কালার দিয়ে দেয়। ওটার নামও আছে, ওটাকে মিলিয়ান্স বেস বলে। এই কম্পাউন্ডটা যেটা তৈরি হয় এটাকে মিলিয়ান্স, তুমি যখন চাইছো আমি ফর্মুলাটাও লিখে দিচ্ছি। ফর্মুলাটা হলো NH2HgOHgI। এরকম নামে একটা মানে যখনই এই নেসলার রিএজেন্ট অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাকশন করে, আর অবশ্যই বেস মিডিয়াম বেস নিতে হবে। মানে তোমাকে শুধু এই দুটো নিলে হবে না, এই দুটোর সঙ্গে বেস NOH বা KOH নিতে হবে, যেই রিঅ্যাকশন করবে এরকম একটা কম্পাউন্ড বানাবে NH2HgOHgI। এটাকে বলে মিলিয়ান্স বেস, এর কালার ব্রাউন হয়। এটা একমাত্র অ্যামোনিয়ার সঙ্গেই নেসলার রিএজেন্ট দেয়। এটা দিয়ে আমরা অ্যামোনিয়াকে আইডেন্টিফাই করি। যাক, সেটা কথা নয়, আমরা এখানে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার ক্যালকুলেট করছিলাম। এফেক্টিভ অ্যাটমিক নাম্বার কত হবে এই কম্পাউন্ডটা, ক্যালকুলেট করো। পটাশিয়াম, না আমরা তো শুধু কোন পার্টটা নেব, সেন্ট্রাল মেটাল অ্যাটমিক নাম্বার। সেন্ট্রাল মেটাল এখানে মার্কারি অ্যাটমিক নাম্বার দেখে নেবে পিরিয়ডিক টেবিলে 80 হয়, মাইনাস এখানে মার্কারির অক্সিডেশন নাম্বার কত ক্যালকুলেট করো। পটাশিয়াম পটাশিয়াম +1 কটা আছে, দুটো আছে। মার্কারি জানি না x, আয়রন কত -1 আছে কটা, 4টে। ওভারঅল চার্জ কত 0, x বের করে দেখো +2 আসবে।
তাহলে এখানে মার্কারি +2 আছে, এজন্য নাম হলো মার্কিউরিক। মার্কারি +2 হলে মার্কিউরিক, আর মার্কারি +1 হলে মার্কিউরাস। তাহলে এখানে মার্কারি +2 তে আছে, তাহলে 2 বসাবো। তাহলে অ্যাটমিক নাম্বার 80 মাইনাস সেন্ট্রাল মেটাল অক্সিডেশন নাম্বার 2 প্লাস 2 ইনটু লিগ্যান্ড নাম্বার। লিগ্যান্ড কটা আছে? 4টে আয়োডাইড আছে, এই আয়োডাইডগুলি লিগ্যান্ড। এখানে ক্যালকুলেট করো, 78 প্লাস 8 কত আছে? 86। আর তুমি নিজেই দেখো এটা 18 এর কোনো মাল্টিপ্লিকেশন আসছে কি? ভেবে দেখো 18 এর যদি আমি 4 মাল্টিপ্লিকেশন করি 72 হয়, যদি 18 এর 5 মাল্টিপ্লিকেশন 90 হয়, তাহলে 18 এর 4 মাল্টিপ্লিকেশন আর 5 মাল্টিপ্লিকেশন 72 আর 90, তার মধ্যেও আসছে না, এটা 86 আসছে। তার মানে এটা খুব ভালো কোঅর্ডিনেশন কম্পাউন্ড নয় বলেই তো, এটা যেহেতু ভালো কোঅর্ডিনেশন কম্পাউন্ড নয় বলেই তো তুমি যেই এর মধ্যে অ্যামোনিয়া দিলে, দেখো অ্যামোনিয়ার সঙ্গে বেস মিডিয়ামে মানে ধরে না KOH বা NOH রিঅ্যাক্ট করে এরকম একটা কম্পাউন্ড বানালো, যেটাকে তুমি মিলিয়ান্স বেস বলছো, যেটার কালার ব্রাউন কালারের হয়। তুমি ভাবো যে যদি এই মার্কারিটা নাই বেরিয়ে আসতো, তাহলে এই মার্কারিটা যদি থার্ড ব্র্যাকেট থেকে নাই বেরিয়ে আসতো এই অ্যামোনিয়া বেসের প্রেজেন্সে, তাহলে এই Hg গুলো বেরিয়ে সেই ব্রাউন কালারটা দিত কি করে? তার মানে এখানে মার্কারি তার ক্যারেক্টার রাখছে, তাহলে এটা খুব ভালো কোঅর্ডিনেশন কম্পাউন্ড নয়। তো এটা একটা এফেক্টিভ অ্যাটমিক নাম্বার একটা অ্যাপ্লিকেশন, যে 18 বা 18 এর মাল্টিপ্লিকেশন আসলে খুব স্টেবল হয়, ওয়াটারে দিলে সহজে ভাঙবে না থার্ড ব্র্যাকেট পার্টটা, ঠিক আছে? কিন্তু যদি না হয় এফেক্টিভ অ্যাটমিক নাম্বার ফলো না করে 18 এর মাল্টিপ্লিকেশন, যেমন এখানে নেসলা রিএজেন্টে, তাহলে সেটা ভেঙে যেতেও পারে। এটা হয়ে গেল 5 নম্বর পয়েন্ট। এটা হলো ফর্মুলাটা, এটা দিয়ে ক্যালকুলেট করে। এবার আমি লাস্ট একটা দুটো জিনিস যেটা বলবো সেটা হলো যে 6 নম্বর পয়েন্টে যেটা আমি বলবো সেটা হলো যে আমাদের যে কোঅর্ডিনেশন এন্টিটি আছে, থার্ড ব্র্যাকেটটা আছে বা স্পিয়ার যাই হোক, ওটা আমি তো বললাম ওটা ক্যাটাইনিকও হতে পারে, ওটা অ্যানাইনিকও হতে পারে, ওটা নিউট্রাল হতে পারে। যেমন দেখেই নাও, আমি এক্সাম্পলও দিয়েছিলাম CONH3 6Cl3, এর বাইরেও কিন্তু এক্সাম্পল, আমি জাস্ট কয়েকটা দিচ্ছি। এটার এক্সাম্পল তো বারবার আমরা এটাই দিয়ে এসেছি, এটা ছাড়াও নিতে পারো, তুমি নেসলা রিএজেন্টকেও নিতে পারো। আর নিউট্রাল এটা নিয়ে নাও, আর এটা নিকেল দিয়ে করেছিলাম। ওকে, আরো আছে এক্সাম্পলের তো আর শেষ নেই। দেখো একে যদি তুমি জলে দাও তাহলে এটা কি ভেঙে যাচ্ছে? কোবাল্ট অ্যামোনিয়া হোল 6, 3টে Cl মাইনাসে বেরিয়ে গেল। তো 3টে Cl যদি মাইনাস হয়ে বেরিয়ে যায় তো নিশ্চয়ই এটা +3 হবে। দেখো এখানে দেখো কোঅর্ডিনেশন এন্টিটিটাকে দেখো ওভারঅল চার্জ +3, তাহলে এটা ক্যাটাইনিক কোঅর্ডিনেশন এন্টিটি। ওকে, একে জলে দাও, দুটো K প্লাস, আর তাহলে এই পুরো থার্ড ব্র্যাকেট পার্টটা কি হবে? HgI4 -2। তাহলে এবার তোমার কোঅর্ডিনেশন এন্টিটিটাকে দেখো এটা অ্যানায়নিক নেগেটিভ। এটাকে জলে দাও, দেখো এর থার্ড ব্র্যাকেটের বাইরে কিছু নেই, আয়নস স্ফিয়ার, তাহলে এটা নিজেই 0, তাই জন্য কেউ নেই, তাই জন্য এটা ওভারঅল 0ই হবে। তাহলে দেখো এবার তোমার থার্ড ব্র্যাকেটটা দেখো নিউট্রাল হচ্ছে। তাহলে আমাদের কোঅর্ডিনেশন এন্টিটি ক্যাটায়নিক, অ্যানায়নিক, নিউট্রাল সব হতে পারে। আর বাইরের যে পার্টটা থাকবে, যেমন এখানে দেখো কোঅর্ডিনেশন এন্টিটিটা ক্যাটায়নিক কিন্তু আয়নেশন স্ফিয়ারটা অ্যানায়নিক, এখানে কোঅর্ডিনেশন এন্টিটিটা অ্যানায়নিক, আয়নেশন স্ফিয়ারটা ক্যাটায়নিক। এখানে দেখো কোঅর্ডিনেশন এন্টিটি আছে, কোনো আয়নেশন স্ফিয়ারই নেই, কারণ দরকারই নেই, ওকে 0 আছে, 0কে নিউট্রাল করার জন্য কিছু লাগে না, হয়ে গেল। এবার লাস্ট একটা জিনিস আমি যেটা বলবো এই ভিডিওতে, লিগ্যান্ড সম্পর্কে আর আইপ্যাক নোমেনক্লেচার, লিগ্যান্ডের টাইপ আর আইপ্যাক নোমেনক্লেচার, এটা আমি কিছুটা এই ভিডিওতে বলবো, কিছুটা আমি পরের ভিডিওতে বলবো, সেকেন্ড পার্টে। ওকে।